দেন এই ইনস্টিটিউশনাল কখন আসে, যদি পার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে তাহলে 5 থেকে 6 উইকস। এরপরে যেটা আসে ইনস্টিটিউশনাল একসপ্তাহ পরে 7 থেকে 8 সপ্তাহ, মানে 7 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে পেশেন্টকে হার্ট বিট আসে, মানে ফিটাল টিস্যুতে হার্ট বিট আসে। ঠিক আছে, যদি এটা পার অ্যাবডোমিনাল, যে যাদের একটু ফ্যাসিলিটি আছে, যাদের একটু টিএমএস করা মানে ট্রান্সভার্সনাল সোনোগ্রাফি করার ফ্যাসিলিটি আছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে করতে হবে হচ্ছে তাদের বাচ্চার মানে একদম স্যাক বোঝা যাবে হচ্ছে করবে 1 মাস হওয়ার 2-3 দিন পরে তার কিন্তু স্যাক বোঝা যায় যে বাচ্চা আছে কি না। তো আমরা মেনলি যেটা হচ্ছে 8 সপ্তাহের সময় এটা আল্ট্রাসাউন্ড করে দেখবো স্যাকের সাথে একটা হার্টবিট দেখবো। যেমন ধরুন আপনি যদি এরকম হয় যে 6 সপ্তাহে করলেন বা 7 সপ্তাহে করলেন, দেখলেন যে পেশেন্টের কোনো হার্টবিট নাই, আপনার মাথায় যদি টেনশন থেকে যাচ্ছে যে আমি হার্টবিট দেখি নাই, তাহলে আমাকে আবার একটা রিপিট আল্ট্রাসাউন্ড করাতে হচ্ছে জাস্ট 2 সপ্তাহ হবে। এটাতে পেশেন্টের একটা এক্সট্রা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, পেশেন্ট আসতে হতে প্লাস তার একটা আল্ট্রাসাউন্ড করতে পেরিফেরিতে 500 টাকা লাগে। ঢাকা শহরে প্রায় কোনো সেন্টারে 700-800, কোনো সেন্টারে 1000-1200, হাইয়েস্ট 2000-3000, যাই হোক। তো এই টাকাগুলো এটাও তোমাকে রাখতে হবে। কারণ আপনি যদি 8 সপ্তাহে কোনো পেশেন্টের হার্টবিট না মানে বাচ্চার হার্টবিট না দেখতে পান, তখন কথা হচ্ছে তখন আমি আবার কতটুকু পরিমাণ সময় ওয়েট করব। তখন আমি ওয়েট করবো হচ্ছে 3 উইকস, মানে আমি 8 সপ্তাহেতে দেখলাম হচ্ছে রিপোর্ট লিখেছে uterus containing gestational sac measuring about 8 correspond to the 8 weeks of gestation but no fetal heartbeat is present. আমি তখন মাথার মধ্যে চিন্তা আসবে যে এটা তোমার ব্লাইটের অভাব হচ্ছে নাকি। ব্লাইটের অভাবটা কি? ব্লাইটের অভাবটা হচ্ছে এরকম কোনো পেশেন্টের পেটের মধ্যে বাচ্চা আসছে, মানে যাইতে বাচ্চা আসছে, বাচ্চা তৈরি তৈরি হয়েছে, কিন্তু বাচ্চা কোনো অংশ তৈরি হয় নাই, বাচ্চা কোনো হার্টবিট তৈরি হয় নাই, শুধুমাত্র একটা তৈরি হয়েছে। এবং সেটার জন্য যদি ব্লাইটের অভাব হয়, যেই পেশেন্ট প্রেগনেন্সি আমরা কন্টিনিউ করবো না, সেটা আমরা কিন্তু তাকে ডিএনসি অ্যাডভাইস দিয়ে দেবো, মানে বাচ্চা নষ্ট করে অ্যাডভাইস দিয়ে দেবো। সেটা কাউন্সিলিং হবে যে আপনার পেটে কোনো বাচ্চা নাই, আপনার শুধু বাচ্চা তৈরি আছে কিন্তু পেটে কোনো বাচ্চা নাই, এবং এটা আপনাকে ওয়াশ করে ফেলতে হবে। তাহলে আমরা আলোচনাতে দেখলাম যে তার জরায়ু করে তৈরি হয়েছে কিনা, হার্টবিট তৈরি হয়েছে। তো এটা দেখার পর আপনাকে আরেকটা জিনিস ওখানে একটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে আরেকটু অনেকগুলো জিনিস করতে হয়, লিখে দিলে যে আপনার প্লাসেন্টা যদি একটু বড় হয় 10 সপ্তাহ 12 সপ্তাহ প্লাসেন্টা লোকালাইজেশন উল্টো করে দিচ্ছে। অনেক সময় এমন আর কি যে যখন আল্ট্রাসাউন্ড করে তখন হচ্ছে রেডিওলজিস্ট সনোলজিস্ট বলে আপনার ফুলটা তো নিচে। এই যে প্রথম ট্রাইমাস্টার যে কথাটা বলে দিচ্ছে তার ফুলটা যে পেশেন্ট তো মাথা খারাপ হয়ে গেছে তার ফুলটা নিচে। তো পেশেন্ট যাতে রেডিওলজিস্টের কথা শুনে মাথা খারাপ করতে না পারে, তাহলে আপনাকে কিন্তু এই রেডিওলজি সম্পর্কে, আপনার আল্ট্রাসাউন্ড সম্পর্কে, ইমেজিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তো তাহলে সে ভালো ধারণা থাকতে হলে আপনাকে কিন্তু জানতে হবে, জানলে আপনি পেশেন্টকে বোঝায় বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করে আপনার প্রেসক্রিপশন প্যাডে আপনি এটা ছোট রাখবেন, পেশেন্টকে বুঝাই দিবেন যে আপনার এটা জ্বরের যেটা স্যাক, এটার মধ্যে হার্টবিট, এটা যে ফিরে এসেছে অথবা না। এবং এখানে দেখেন অনেক ফুলটা আল্ট্রাসাউন্ড এখন দেখা যাচ্ছে নিচে, কিন্তু যখন আপনার আস্তে আস্তে আপনার প্রেগনেন্সিটা অ্যাডভান্স হবে, মানে একটু করে সময় যাবে, আপনার পেটটাও বাড়তে থাকবে, আপনার জ্বরটা বাড়তে থাকবে, আপনার বাচ্চাটা বাড়তে থাকবে। জরাটা যখনই বাড়তে থাকবে, জরাটা ও নিজে নিজে বাড়ার সাথে সাথে ফুলটাকে উপরের দিকে নিয়ে যাবে। সাধারণত দেখা যায় যে যেটা লোয়ারিং প্লাসেন্টা হচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার, ফাইনালি যখন আল্ট্রাসাউন্ড করি তখন ওটা দেখা যায় এটা উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ডের ফুলটা উপরের দিকে উঠে গেছে। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে একদম পেশেন্টকে ক্লিয়ার কাট আমাদেরকে ধারণা দিয়ে বুঝে দিতে হবে। ঠিক আছে, আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আসলো, আমি সব ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম। আমি তো আগেই প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম করে নিয়েছি এবং এই রিপোর্টগুলো পেশেন্টকে করতে দিলাম। তারপরে এখন আমার পেশেন্টকে তাহলে একটা ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, এখন আমি পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিব, আমার পেশেন্টকে আমি কি ট্রিটমেন্ট দিব। হ্যালো হ্যালো আচ্ছা, এখন আমি পেশেন্টের দিব ফার্স্ট ট্রাইমাস্টার পেশেন্টকে দেখি। তাহলে আমার প্রেসক্রিপশন কি হবে, এই যে আমি এতক্ষণ আপনাদের সাথে এই ডিসকাশনটা করলাম, আমাদের একটা প্রেসক্রিপশন নাম্বার 1 দিয়েছে, এখানে লিখেছে যে নর্মাল প্রেগনেন্সি।
নর্মাল প্রেগনেন্সি, মানে একটা প্রেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন। একটা আমি যেভাবে সাজিয়েছি নট এ ম্যান্ডেটরি, এটা আপনাকে এভাবেই সাজাতে হবে। আপনি আপনার মতো করে সাজাতে পারেন, কিন্তু ইনফরমেশন থাকতে হবে। তাহলে আমি বা সাইডে সাধারণত এরকম পেশেন্টের কমপ্লেন পার্টিকুলার সিলেক্ট করে ডান সাইডে লিখতে হয়, সবাই জানেন। তাহলে এখানে আমাদের পেশেন্টের নাম থাকে, পেশেন্টের বয়স থাকে, ডেট থাকে, তার অবশ্যই দিয়ে যাবেন। তবে আপনি দেখুন, আপনি উপরে ছোট্ট করে যেখানে যা বললাম, যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় অথবা পেশেন্টের আগে সিজারিয়ান সেকশন থাকে, অথবা এইডস বিএসএসজি পজিটিভ থাকে, অথবা দুইটা সিজারিয়ান সেকশন থাকে, পেশেন্টের যদি কোনো এরকম থাকে যে পেশেন্টের হার্টের রুগী, পেশেন্টের ডায়াবেটিসের রুগী, পেশেন্টের ব্লাড প্রেশার রুগী, প্রেশার রুগী, সব নোটসগুলো আপনাকে ওয়েট দিয়ে পাশে পাশে করে একটু উপরে লিখে দিতে হবে। ডান দিকে আপনি একটু লিখতে অথবা আপনি নিচের দিকে বেরোন। চিফ কমপ্লেন আপনি বাসায় গিয়ে একটু ছোট করে চিফ কমপ্লেন লিখতে হবে। আমি লিভার সিক্স অথবা প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেলে প্রেগনেন্সি ফর পেশেন্ট, তারপরে হচ্ছে অ্যাসিড, যদি যেহেতু নর্মাল প্রেগনেন্সি তার মানে তার বাকি কোনো কমপ্লেন নেই। যদি কমপ্লেন থাকে তাহলে আপনি নিজেটা লিখবো। এরপর হচ্ছে মেবি ফর 2 ইয়ার্স, 1 ইয়ার্স, 3 ইয়ার্স, যেটা হোক। যদি প্রথম বাচ্চা হয়, আগে যদি কোনো বাচ্চা না থাকে তাহলে এখানে লিখবেন প্যারা, লিখবেন প্রাইমি, PRIMI, হচ্ছে প্রথম। এরপর যদি তার বাচ্চা থাকে তাহলে ছোট বাচ্চার বয়সটা আমাদেরকে লিখে রাখতে হবে। এরপর আমরা লিখবো কি তার এলএমপি, এবং এলএমপি নিচে আমাদের একটা আসবে, সেটা হচ্ছে ইডিডি, মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এটা আমরা কিভাবে আমরা কাউন্ট করবো? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা কাউন্ট করবো হচ্ছে পেশেন্টের যিনি তার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল হলো সেখান থেকে 9 মান্থের সাথে 7 ডে, এটা আমরা সবাই জানি, এটা আমরা কাউন্ট করবো। এরপরে আমরা হচ্ছে পেশেন্টের এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন মধ্যে আপনি যা যেগুলো দেখবেন সেই পয়েন্টগুলো এখানে অ্যাজ ইউজুয়াল আপনি এখানে লিখে দেবেন। এরপরে আপনি পেশেন্টের ইনভেস্টিগেশন, যেটা যেটা করতে চান সেই ইনভেস্টিগেশন দিবেন। ঠিক আছে, এরকম করে আপনার প্রেসক্রিপশনের বাসাটা আপনি ফিল আপ করবেন। ডান সাইডে দেখেন কি দিয়েছে, ডান সাইডে এখন আসছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি দেবো, এত কথা টথা বলে এখন ট্রিটমেন্ট কি দিব। ট্রিটমেন্ট দিব সেটা হচ্ছে প্রথমে একটা ডিএফসিআই দিয়েছে, ডি প্যারাফোলিক অ্যাসিডের সাথে জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের কম্বিনেশন। এটা হচ্ছে আমি যে কোম্পানি লিখেছি আপনাকে এটা লিখতে হবে না, বাজারে অনেক কোম্পানির ওষুধ আছে এবং আপনারা আস্তে আস্তে শিখতে যাবেন। তার মানে এটা কম্বিনেশন হতে হবে জিঙ্ক আর ফলিক অ্যাসিড, শুধুমাত্র ফলিক অ্যাসিড না, জিঙ্কেও লাগবে। এই প্রথম ফার্স্ট ট্রাইমাস্টারের মধ্যে, মানে 12 সপ্তাহের মধ্যে আপনি যদি জিঙ্ক আর ফলিক অ্যাসিডের কম্বিনেশনটা মাকে দিতে পারেন, স্টার্ট করতে হয় মেয়ে পেশেন্ট কনসিভ হওয়ার আগে থেকে ফলিক অ্যাসিড খাবে, 2 মাস বা 3 মাস আগে থেকে খাবে, মাস আগে থেকে খাবে, সঙ্গে সঙ্গে সেটা জিঙ্ক খাবে। এটাতে মেনলি এটা হয় তার নিউরাল, বাচ্চা নিউরাল টিউব ডিফেক্ট গুলা হয় না, ঠোঁট কাটা, নাক থুতনি, তারপরে অ্যানেনকেফালি, মানে বাচ্চার মাথা নাই, এই বাচ্চাগুলো প্রিভেন্ট করে। আপনি যখন ওষুধগুলো লিখবেন মাকে বলে দিতে হবে যে এই ওষুধটা হচ্ছে আপনার বাচ্চার বুদ্ধি হওয়ার ওষুধ। হ্যাঁ, আপনি কি চান না আপনার বাচ্চা মতো ডাক্তার হোক, এরকম চেম্বারে বসে দেখুক? এই কথা বলার সঙ্গে সঙ্গে সব মা এই ওষুধ আর বাদ দিবেন। ঠিক আছে, পেশেন্টকে সুন্দরভাবে কনভিন্স করে ফেলতে হবে। তাহলে এই একটা যে কারণ এটা হচ্ছে আমি 1 মান্থ লিখেছি, কারণ পেশেন্ট আবার 1 মাস পর আপনার কাছে ফলো আপ আসবে। এরপর হচ্ছে ভার্টিনার ক্লাস, এই ওষুধটা হচ্ছে কি পেশেন্টের মাথা ঘোরা, বমি বমি ভাব হওয়া। অনেক পেশেন্ট এসে বলে যে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি একটু মাথা ঘোরা থাকে আপনার কাছে যখন সমস্যা নেই, পরেই আবার আপনাকে ফোন দিতে বলে ম্যাডাম আমার বমি বমি না। আপনি যার সমস্যা আছে তাকে ভার্টিনার ক্লাস লিখে দিবেন, আর যা থাকবে না তাকে ব্র্যাকেটে লিখে দিবেন বমি বলে খা। এরপর হচ্ছে এটা রেবিপ্রাজল দিয়েছি, এটা কি এটা হচ্ছে একটা অ্যাসিড ডিউরেশন, এটা আমি রেবিপ্রাজল দিয়েছি, সেটা আপনি পেন্টোপ্রাজল দিতে পারেন, রেবিপ্রাজল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, অন্য যে কোনো কোম্পানি দিতে পারে। সকালে একটা রাত্রে একটা, 2টা খেতে পারে, যার বেশি যার কম তাকে আপনি একটা দিতে পারেন। এরপরে হচ্ছে তাকে আরেকটা সিরাপ দিয়েছি, বাজারে এই সিরাপের আরো অনেক কম্বিনেশন সিরাপ আছে, এটা সব কিছু দিতেই হবে সেটা না। তাহলে আমার ফার্স্ট ট্রাইমাস্টার আসলে ম্যান্ডেটরি কি ওষুধ, ফার্স্ট ট্রাইমাস্টার ম্যান্ডেটরি একটা ওষুধ, সেটা হচ্ছে ক্যাপসুল জিঙ্ক আর ফলিক অ্যাসিডের কম্বিনেশন। বাকি হচ্ছে এগুলো সাবথেরাপিক ওষুধ, যে তার অন্য প্রবলেম আছে কিনা সেটা। তাহলে আমার ইতিমধ্যে আমাদের প্রায় অনেকগুলো 10টা প্রেসক্রিপশন করা আছে, এটা আপনাদের ক্লাসের ছবি দেখবেন, ক্লাস হচ্ছে হার্ড কপি চাইলে পেয়ে যাবেন। তাহলে আমার প্রেসক্রিপশনের মধ্যে এগুলো আমি এভাবে পেশেন্টকে দিব। এখন আমাদের ফার্স্ট ট্রাইমাস্টার আসলে পেশেন্টের লিখা হয়ে গেল,
পেশেন্ট আমাকে আর কি বলতে হবে, আর কি কাউন্সিলিং, আমি খুব গুরুত্ব দিই কাউন্সিলের প্রতি। একটু সময় লাগে, পেশেন্ট দেখতে একটু সময় লাগে, কোনো অসুবিধা নেই, পেশেন্ট ভালো তো বলে বুঝে দিতে হবে। তাহলে পেশেন্ট বলতে হবে আপনার খাবার দাবার কি হবে। আপনি যখন পেশেন্টের ওয়েট নিয়ে দেখবেন, আপনার পেশেন্টের বিএমআই মানে হচ্ছে পেশেন্টের ওয়েটটা উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে আছে। হাইট যদি ওদের হাইটটা রেঞ্জ থাকে কিন্তু দেখে তো বোঝা যায়, যদি উইদিন অ্যাভারেজ ওয়েটের মধ্যে কোনো মা হয়, তাকে বলে দিতে হবে যে আপনি প্রতিদিন একটা করে ডিম, মানে দেশি মুরগির ডিম এবং একটা করে দুধ খাবেন, পানি খাবেন 6 থেকে 8 গ্লাস, অল্প অল্প করে বাড়ান, এবং সেই খাবে শাকসবজি বেশি খাবেন প্রতিদিন। খাবারের তালিকায় তার শাকসবজি বেশি খাওয়া, সাধারণত আপেল কমলা খেতে হবে, নর্থ ইন্ডিয়ান যদি হ্যান্ডেল করে যে ফলগুলো বিক্রি হয়, মানে আমরা বিক্রি হয়, আমলকি বিক্রি হয়, জামরা বিক্রি হয়, পেয়ারা বিক্রি হয়। হ্যাঁ, এই যে দেশি ফল, যেগুলো দেশি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বাইরে থেকে এটা মাল্টিভিটামিন কিনে খাবে, অনেক মারা বলে আমি কি মাদার সলিড খাবো ম্যাডাম? হ্যাঁ, তো আমি বলি যে আসলে মাদার সলিডের দামটা 400-500 টাকা, আপনি মাদার সলিড টাকাটা দিয়ে আপনি ডিমটা কিনে খেন, দেশি দুধ কিনে খেন, আপনি হচ্ছে ফল কিনে খেন। মানে তার খাবার তালিকায় কি থাকবে? খাবার তালিকায় বেশি করে থাকবে হচ্ছে মাছ মাংস, তো থাকবেই, একটা মাছ মাংস দুপুরে থাকবে, সে যেটা খাবে মানে হচ্ছে প্রোটিন খাবে, ভিটামিন, কার্বোহাইড্রেটের পরিমাণটা যদি ওভারওয়েট কম খাবে, এভারেজ ওয়েট হলে সে যেভাবে খাচ্ছে সেভাবে খাবে। কিন্তু বারবার করে তার খাবার তালিকার মধ্যে সে জিনিসগুলো রাখবে, সে হচ্ছে পানি জাতীয় জিনিস বেশি খাবে, ফল খাবে, দুধ খাবে, ডিম খাবে, শাকসবজি খাবে, এবং সেইগুলো শাক খাবে প্রতিদিন। যেগুলো শাক থাকলে আর একটা সুবিধা হবে, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে প্রথমেই বলছি একটা প্রজেস্টেরনের কন্ডিশন, প্রজেস্টেরনটা বেশি হয়, কারণ একটা কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি তার খাবার মধ্যে প্রচুর পানি খায়, ফ্রুটস খায় এবং হচ্ছে পেছনের শাক খায়, তাহলে পেশেন্ট কিন্তু কনস্টিপেশনটা হবে না। তাহলে এই নর্মাল প্রেগনেন্সিতে এটা আমার গেল। এরপরে তারা বলে যে তাদেরকে কিন্তু এত অ্যাডভান্স আপনাকে দিতে রেস্টের ব্যাপার। অনেক মা আছেন যে যারা আপনার গার্মেন্টসে চাকরি করছেন অথবা এরকম হচ্ছে গ্রামে, তারা হচ্ছে রেস্ট করে যে তুমি জাস্ট নিতে হয়, তারা নেও না, বুঝে না। প্রেগনেন্সিতে মার রেস্টের খুব দরকার। আর মা যদি রেস্ট নেয়, তাহলে রেস্ট কিভাবে করবে? সে দিনে 2 ঘন্টা রেস্ট নেবে, সে রেস্টে যাতে ঘুমাই থাকবে না, সে করবে, সে ব্যাকআপ হয়ে শুবে, এবং এই সময় তার প্লাসেন্টার পারফিউশনটা, প্লাসেন্টার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, বাচ্চার গ্রোথটা ভালো হবে, বাচ্চা আয়ু জয়ার হবে না। এরপর সে রাতে 8 ঘন্টা ঘুমটা ম্যান্ডেটরি, আমি তাকে এটাও বলে দিতে হবে। এটা তার ঘুমের ব্যাপারে গেল। অনেকে আছে যারা একটু শহরে, তারা বলে ম্যাডাম আমি কি কোনো কাজ করতে পারবো? দেখবেন আপনার অনেক পেশেন্ট আছে যে সে হয়তো কোনো কাজই করে না, বাসা তার মানে তার জীবন থেকে সব কিছু একদম পালিয়ে গেছে, এরকমও অনেক পেশেন্ট। পেশেন্টকে বলবে দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল ব্যাপার, আপনি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারবেন, শুধু ভারী কাজ করতে পারবেন না। ভারী কাজে বসে যেমন হচ্ছে আপনার বালকনিতে পানি তোলা, ঘর মোছা, জোরে জোরে কাপড় ধোয়া, এগুলো করবেন, কিন্তু সেটা স্বাভাবিক সমস্ত কাজকর্ম করতে পারবে, বাসা সে রান্না করতে পারবে, বাসা হয়তো পরিষ্কার দিতে পারবে, এগুলো করতে পারবে, বাচ্চাকে টেক কেয়ার নট, মানে অসুবিধা নাই। তার মানে তাকে বুঝতে হবে যে আপনি যদি স্বাভাবিকভাবে চলাফেরা করেন এবং এটার সাথে আপনার প্রেগনেন্সিটা ভালো যাবে, তাহলে বমির ভাবটা কম লাগবে, কনসেন্ট্রেশন ডাইভার্ট হবে। আরেকটা জিনিস পেশেন্টকে বলে দিতে হবে, সেটা হচ্ছে আমি পার্সোনালি আমি আমার নিজের পেশেন্টের প্র্যাকটিস করি, সেটা হচ্ছে পেশেন্টকে এক্সারসাইজের কথা বলতে হবে। অধিকাংশ পেশেন্টদের আমাদের এখন সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যাচ্ছে যে ওয়েটটা অনেক বেশি বেড়ে যায়, বাচ্চা সে তুলনায় ছোট হয় ক্লাসিকে। তাহলে আমার টার্গেট লেভেল কত থাকবে? আমি প্রথমেই যে তার বেসলাইন একটা ওয়েট নিয়েছিলাম, সেখান থেকে আমার টার্গেট লেভেল থাকবে, যদি একদম মা ঠিকঠাক মতো অ্যাভারেজ ওয়েটের হয়, আমার টোটাল প্রেগনেন্সিতে আমি পেশেন্টকে 12 থেকে 14 কেজি বাড়াবো। যদি এমন হয় পেশেন্ট একদম লিন টিন, সেক্ষেত্রে কিন্তু 16 কেজিও বাড়তে পারে। কিন্তু যদি আমার ওভারঅল পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমার কিন্তু ওয়েট লেভেলটা অনেক কম করে বাড়াতে হবে, 8-10 কেজির মতো নিয়ে যেতে হবে। তো সেটার জন্য আমার থার্ড ট্রাইমাস্টারে অনেক বেশি হয়ে পড়েছে। আচ্ছা, আপনি সেটা আরেকটা কমপ্লেন করে যে ম্যাডাম আমার তো ওজন নিলে প্রথমে এখনই আমি 1 মাস পরে আসছি, 2 মাসের মধ্যে আমার ওজন তো বাড়ে না, এবং আগে ছিল আমার 60 কেজি, এখন হয়ে গেছে আমার 58 কেজি। পেশেন্ট বলতে হবে প্রথম 4 মাসের ভিতরে আপনার কোনো ওজন সাধারণত বাড়বে না,
প্রথম 4 মাসে কি হয়, মা তো বমি বমি ভাব থাকে, সিক থাকে, খেতে পারে না। তাহলে প্রথম 4 মাসের ভিতরে টেনশন করা কিছু নাই, ওয়েট বাড়ানো। তো এইভাবে যদি আমরা আমাদের ফার্স্ট ট্রাইমাস্টার বা ফার্স্ট ভিজিটে প্রথম যে কোনো ভাবেই আসুক, যখন আপনার কাছে পেশেন্ট আসবে, তাহলে সেই পেশেন্টের আপনি একটা মাকে ডিল করছেন, একটা বাচ্চাকে ডিল করছেন। তো আমি অ্যাজ ইউজুয়াল মনে করলাম যে আপনারা আমার সামনে বসে আছেন, সেটা করেই আমি ঠিক যেভাবে আমার চেম্বারে পেশেন্ট দেখি আমি সেভাবেই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আমরা যদি এভাবে একটু প্রথম দিকে সময় দিই, রোগীকে আমরা এভাবে ফার্স্ট ট্রাইমাস্টার ইনশাল্লাহ ম্যানেজ করবো। এখন আমরা আসার পরে আমাদের কি আছে দেখেন। এরপরে দেখেন আমি প্রেসক্রিপশন দিয়েছি এখানে। প্রথম সপ্তাহ প্রথম ট্রাইমাস্টার হতে পারে, অথবা আমি বলেছি নর্মাল। তো এখন আমি একটু একটু নর্মাল ছাড়া তারপর কি কি প্রবলেম থাকতে পারে সেগুলো আমি একটু ডিসকাস করতে দেখি। প্রেগনেন্সি দেখেছি যে 9 উইকস বার্নিং সেন্সেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন, তার মানে পেশেন্টের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তার প্রস্রাব করলে জ্বালা পোড়া করে। তো এই যে বার্নিং সেন্সেশন, এর আগে হিস্ট্রি সবকিছু কিন্তু এজ ইউজুয়াল আমি এই যে আপনাকে প্রথম যেটা আলোচনা করলাম সেটাই হবে। বাকিগুলা বার্নিং সেন্সেশন যখন আপনাকে পেশেন্ট বলবে, তখন আপনাকে এটার সাথে আসলে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। আপনার কি ঘন ঘন প্রস্রাব হচ্ছে? প্রেগনেন্সিতে ঘন ঘন প্রস্রাব হওয়া নর্মাল, কিন্তু যখন পেশেন্টের বার্নিং সেন্সেশন হয়, মানে একটা ইনফেকশনের পেশেন্ট আছে, সে কিন্তু মানে আরো বেশি ফ্রিকোয়েন্ট করবে এবং তার কিন্তু ইনফ্রিকোয়েন্ট মিকচুরেশন হবে। মনে হয় বাথরুম থেকে সে উঠে আসতে পারছে না, বাথরুম করছে, ওয়াশ করে ফেললো, আবার আবার তার মনে হচ্ছে না আবার তার বাথরুম হবে। এবং এটার সাথে তার লয়েন পেন থাকবে, মানে ব্যথাটা তার দুই দিকে লয়েনের দিকে একটা পেইন থাকবে, একটা ডাল একই পেইন থাকবে লোয়ার অ্যাবডোমেন। তাহলে এই এই প্রথম যদি ব্যথার কথা বা কিছু করে এবং তার একটা ফিভার, মানে গায়ে কোনো জ্বর আছে কি এটা জিজ্ঞাসা করতে হবে। এটা যদি হয় প্রেগনেন্সির সাথে তার প্রস্রাবের জ্বালা পোড়া, একটু লয়েন পেন আছে বা লোয়ার ডোনাল পেইন আছে, একটু জ্বর জ্বর ভাব আছে, তখন আমাদের মাথার মধ্যে ধরে নিতে হবে দিস ইজ প্রেগনেন্সি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রেগনেন্সি উইথ ইউটিআই ট্রিটমেন্ট আমাদের করতে হবে, এই কারণে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি একটা পেশেন্টের প্রেগনেন্সি ইউটিআই ট্রিটমেন্টটা না করে দিই, তাহলে এই ইউটিআই থেকে আমার পেশেন্টের এটাতে কি হবে, অ্যামনিওটিক পেশেন্টের ইউরিটাক ইনফেকশনটা অ্যাসিডিক ইনফেকশন হিসেবে যাবে, অ্যামনিওটিক মেমব্রেনে এফেক্ট করবে এবং সেখান থেকে অ্যামনিওটিক মেমব্রেনের স্ট্রেংথটাকে সে রিডিউস করে দিবে, লেস করে দিবে, অ্যাবর্শন হয়ে যাবে। এরকম অনেক আছে। ইউটিআইয়ের একটা অ্যাবর্শনটার কারণই হচ্ছে প্রেগনেন্সি ইউটিআই। তাহলে আমরা এই পেশেন্টগুলো কি করবো, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেটা দেখবো ইউরিন আরএনএ এবং সেটার সাথে দিব হচ্ছে কালচার। দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই আপনার ইউরিন আরএনএতে নর্মাল দেখাবে, কালচারে কোনো কিছু পাওয়া যায় না বা কোনো কিছু। কারণ একটু হিস্ট্রি নিয়ে আপনি দেখবেন যে অধিকাংশ পেশেন্ট যখন ইউটিআই হয় বা কিছু হয় ফার্মাসিতে গেছে, সে কিন্তু একটা দুটো ওষুধ খেয়ে আসছে। তো সেটা যদি নাও হয়, এরকমও যদি আসে, তারপরে আমরা একটা যেহেতু পেশেন্ট আমাকে একটা সিমটম বলেছে, আমার এখানে কোনো ফাইন্ডিংস নেই, আমি কিন্তু তাকে একটা এমপিরিক্যাল একটা ট্রিটমেন্ট দিয়ে নিব। আমি দেখেন এই পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে দিয়েছি ট্যাবলেট সেপোটিভ, মানে সেফোরেক্সিন এক্সিটিভ। এখন আমি প্রেগনেন্সি ইউটিআই হলে আমার আসলে সেফোরেক্সিন এক্সিটিভ শুধু দিতে পারবো না, সেফোরেক্সিন এক্সিটিভ দিতে পারবো, আমি তাকে হচ্ছে এখানে দিতে পারবো হচ্ছে ক্লাভিনিক অ্যাসিডের সাথে কম্বিনেশন হচ্ছে ক্লাভিসেপ এই নামে পাওয়া যায়, সেটা আমি দিতে পারবো। তো আমি আমার প্র্যাকটিসে যেহেতু এটাই বেশি ইউজ করি, এই জন্য আমি এটা প্রেসক্রিপশনে দিয়েছি। এটা ছাড়া আমি দিতে পারবো কি, নাইট্রোফ্লুরেন্টয়েন দিতে পারবো। নাইট্রোফ্লুরেন্টয়েন বাজারে ইনঅ্যাক্টিন বিডি নামে পাওয়া যায়, নাইট্রোফুড নামে পাওয়া যায়। ওষুধের নামগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। তাহলে এটার ডোজ হচ্ছে 7 থেকে 10 ডেজ, ঠিক আছে? সকালে একটা, রাত্রে একটা, খাবার পরে। এরপরে যেহেতু তার তলপেটে একটা ব্যথা আছে, এই জন্য আমরা তাকে দিব হচ্ছে ভিসেরাল জাতীয় ওষুধ। এই যে অনিয়াম ওষুধটা, এই ভিসেরাল জিনটা অনেক নামে বাজারে পাওয়া যায়, যেটা অনিয়াম পাওয়া যায়, অ্যালজিন পাওয়া যায়, ভিসরাল পাওয়া যায়, ভিসেট নামে পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়। আপনার যেটা থাকবে বা যেটা আপনার লিখতে কমফোর্ট ফিল করবে সেটা আপনি লিখবেন। তাহলে এটাকে আমরা দিব দিনে 3টা করে 10 ডেজ। এবং পেশেন্টকে এই ওষুধটা, মানে এই অনিয়ম জাতীয় ওষুধটা, এটা আপনি পেশেন্টকে 1 পাতা কিনে বাসায় রেখে দিবেন। কারণ অধিকাংশ পেশেন্টের কাছেই এখন আমাদের ডাক্তারদের ফোন নাম্বার থাকে। আপনার রাত 10টার সময় বলবেন, ম্যাডাম আমার তলপেটে ব্যথা করছে, আপনি তখন সুন্দর মতো তাকে ক্যান্সার দিবেন। আপনার কাছেও যে অনিয়মের পাতাটা আছে না, 2টা ওষুধ কিছু খেয়ে, 2টা বিস্কিট খেয়ে, 2টা ওষুধ খেয়ে শুয়ে থাকেন, ব্যথা কমে যাবে। তাহলে এটা হচ্ছে ম্যাজিক ড্রাগ। আমি বলি প্রেগনেন্সিতে দিস ইজ আ ম্যাজিক ড্রাগ, এবং আমাদের হচ্ছে ডক্টরদের ম্যাজিক রিলিফ।